দর্শক, আমাদের সঙ্গে মুহূর্তে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়কারী ইসমাইল সম্রাট এবং শাহিনুর সুমি। কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের ডিবিসি স্টুডিওতে। স্বাগত। কেমন আছেন শাহিনুর সুমি, ইসমাইল সম্রাট? ভালো আছি, কারণ এটা তো আসলে আংশিক একটা বিজয় আমাদের হলো। সেই বিজয়ের উল্লাসের যদি কথা বলি তাহলে তো আসলে ভালো আছি আমরা। ইসমাইল সম্রাট, এর আগেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে যে বিষয়টি বলতে চাই যে 15 বছরের একটা সরকারকে আপনারা বলতে গেলে 1 মাসের মধ্যেই আপনাদের যে দাবিগুলো ছিল সেই দাবি পূরণের পর এক দফা দাবিতে এসে যেটা থেমেছে পদত্যাগ, সেটা আমরা সেই জায়গায় আপনারা সফল। মানে এই 1 মাসের মধ্যে এই জার্নিটা আসলে যদি বলি কিভাবে মানে হলো? দেখেন, আমি যদি একটু ইতিহাসের শুরু থেকে বলতে চাই, আমরা তো ধরেন পড়াশোনা করেছি, পাকে পাকে আমরা সাধারণ ছাত্রীদের অধিকার নিয়ে ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামও করেছি আমাদের এই স্টুডেন্ট লাইফে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, দেখেন 2014 এবং 2018-তে মানে এই ফ্যাসিস্ট সরকার পরপর 2টি জাতীয় নির্বাচন করে ফেলেছে বিনা ভোটে। তো করে ফেলার পরে আমাদের দেশের প্রধান যে বিরোধী দলগুলো অপোজিশন অ্যালায়েন্স, তারা 18 সালে ঐক্যফ্রন্ট করেছিল, 24 সালে আবার যুগপৎ আন্দোলন করেছিল, কিন্তু তারা সফল হয় নাই। সেটা একটা মানে একটা বিশেষ একটা দল বা বিশেষ একটা গোষ্ঠীর ছিল। কিন্তু আমাদের এই আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু বিশেষ কোনো দল বা গোষ্ঠীর ছিল না। দিস ইজ দ্য পয়েন্ট। এই ইতিহাসের সাথে আপনি যুক্ত করেন 52-র ভাষা আন্দোলনে কিন্তু কোনো বিশেষ কোনো দল বা গোষ্ঠী থেকে ডাক দেওয়া হয় নাই। 66 শিক্ষা আন্দোলন বলেন, তারপর 69-এর গণ অভ্যুত্থান, এই সব কিছু কিন্তু সাধারণভাবে মানে কোনো রাজনৈতিক অ্যালায়েন্স থেকে ডাকটা দেওয়া হয় নাই। যখন এটা একটা আপনি বলতে পারেন যে আমাদের যেই গণমানুষের দাবি থেকে প্রত্যেকটা আন্দোলনের, হ্যাঁ মানে এটা হয় কি, প্রত্যেকটা আন্দোলন গণমানুষের যে বাংলাদেশের ইতিহাসের যেমন হয়েছে, যেমন এই দেশের স্বাধীনতার ইতিহাস 66 6 দফা, তো এটা কিন্তু আসলে ওই একটা প্রথম অবস্থায় একটা সামাজিক বিপ্লব ঘটে, তখন সেটাকে পলিটিক্যাল মানে বিপ্লবে চলে যায়, মানে একটা সামাজিক মুভমেন্ট আস্তে আস্তে ইউটিলাইজ করে একটা রাজনৈতিক আন্দোলনে চলে যায়। দেখেন, আমরা যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তখন কিন্তু এই সরকার চলে যাবে সত্যিকার অর্থে আমাদের কিন্তু সেরকম একটা এই স্টুডেন্টদের একটা আপনারা চেয়েছিলেন সরকার একটা সংস্কার হোক। সরকার সত্যিকার অর্থে আমরা 18 সালেও কিন্তু সংস্কার চেয়েছি, কিন্তু সরকার অযৌক্তিকভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে পুরো কোটাটাই বাদ দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় একটা প্রবলেম রয়ে গেছে। তো এই জায়গাটা আমি বলবো যে সরকার দায়িত্বশীল আচরণ করছে কি করে না সেটা না, আমি এই আন্দোলনটার বিজয়ের জন্য একটা জিনিস স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে যে এটা একটা শুরু থেকে একটা মাস মুভমেন্ট ছিল। এটার কোনো মানে কেন্দ্রীয়ভাবে হয়তো আমরা কয়েকজন সমন্বয়কারী বলতে আমরা হয়তো কয়েকজন সামনের কাতারে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু এই আন্দোলনটা সারা বাংলাদেশ থেকে মানে অটোমেটিকলি সৃষ্টি হয়েছে। দ্যাট দিস ইজ এ ন্যাচারাল মুভমেন্ট। মানে 52-র ভাষা আন্দোলন যেভাবে ন্যাচারাল মুভমেন্ট হয়েছে, দেখেন আমাদের আন্দোলনের গতি প্রকৃতি কিন্তু আপনি গত 1 মাসের মধ্যে ডে বাই ডে চেঞ্জিং। মানে আমরা কিন্তু পরিকল্পনা করি নাই, অর্থাৎ আগামীকালকে কি হবে আজকে আমাদেরকে বলে দিতে হচ্ছে, আজকেই বলে দিতে হচ্ছে, কিন্তু আগের থেকে আমরা কিন্তু প্ল্যান করি। আন্দোলনের লক্ষ্য ছিল এক, কিন্তু গতি প্রকৃতি যে কি হবে সেটা আগে থেকে নির্ধারিত ছিল না। এটা হচ্ছে আসলে কি, ধরেন দীর্ঘ 15 বছর, আপনি 11 যদি 2 বছর ধরেন, এই 17 বছরের আমি বলবো যে একটা সম্মিলিত একটা ক্ষোভের বই প্রকাশ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। মানে মানুষ মুক্তির পথ খুঁজতেছে। মানে এত পরপর 2টা জাতীয় নির্বাচন করার পরে, বিনা ভোটে নির্বাচন করার পরে দেশের ছাত্র যুব সমাজ কিন্তু তাদের ভোটাধিকার দিতে পারে না। যেভাবে খুম গুণ মানে সরকার যে একদলীয়করণ করেছে, আজকে চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত একদলীয়করণ, মানে এক দল এক নেতা এক নীতি। তো এই যে একটা বাকশালী প্রতিষ্ঠান, স্বৈরাচারী মনোভাব তারা গণতন্ত্রের মোড়কে দিয়েছে, তো সেই বিস্ফোরণটা মানুষ বারবার দেখিয়ে চেয়েছে। সত্যিকার অর্থে কিন্তু তারা সেরকমভাবে মানে আস্থা এবং বিশ্বাস পায় নাই। তা আমি বলবো বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের ব্যানারকে তারা মনে করেছে যে আগামী দিনে তাদের মুক্তির পথ হয়তো বা এই তরুণ সমাজই দিবে, দেশপ্রেমিক। মানে সব বঞ্চনা এক আন্দোলনে এসে মিশেছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে সম্মিলিত। আমি আবারও বলছি, দীর্ঘ তাদের যত অপকর্ম মানে টাকা পাচার করা, থানাগুলোকে তারা এক একটা জিম্মি করে ফেলা মানুষকে, তো এই যে জিনিসগুলো দেখেন, আজকে এই আন্দোলনের পরে থানা কেন পুড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। যে এই মানে 15 বছর যে মানুষ বিচারহীনতার সংস্কৃতি যে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, তার বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু আজকে সন্ত্রাসীরা থানায় দুর্বৃত্ত কায়দায় আক্রমণ করছে। মানুষ যাবে কোথায় আজকে? তা আমি বলবো যে এটা আসলে আন্দোলনটা একদিক থেকে আমাদের সফল, আরেক দিক থেকে আমাদের আমি বলবো যে এটা আমাদের ধরেন এক ধরনের ব্যর্থতা যদি আমরা বলতে পারি আন্দোলনে। সেই ব্যর্থতাটা হচ্ছে, দেখেন বাংলাদেশের ইতিহাস আপনি বিশ্বের খুব বড় বড় বিপ্লবগুলো যদি মানে দেখেন, নির্বিচারে কিন্তু এত মানুষের প্রাণ যায় নাই। আপনি রুশ বিপ্লব থেকে শুরু করে যদি দেখেন, বা বাংলাদেশের ইতিহাসে যে কটা বিপ্লব হয়েছে, 52-র ভাষা আন্দোলনে আমাদের 9 জন শহীদ হয়েছে, সারা বাংলাদেশে টোটাল 39 জন।
তো এই যে দেখেন পাকিস্তান সরকার এই 23 বছরে কিন্তু 106 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনি এটা ইতিহাসে দেখবেন। তো 23 বছরে 106 জনকে 90-এর গণ অভ্যুত্থানে 15 থেকে 12 জন হচ্ছে আপনার গুলি করে এরশাদ সরকার হত্যা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার 3 দিনের মাথায় মানে 500-600 এই সংখ্যাটা এখন যদি হিসাব করেন 1000 লোককে হত্যা করেছে গুলি করে। তাহলে সংখ্যার এটা সঠিক আসলে পরিসংখ্যানটা হয়তো এখনো ঠিক করা বা ঠিক করে আমাদের জানা নেই। ধারণা আর কি 1000-এর মতো হতে পারে, হ্যাঁ। এবং অনেকে আছেন মানে তাদের লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এরশাদ সরকার তো এটা করে না, অন্তত লাশটা পর্যন্ত পরিবারকে এমনটা দিয়েছে। হওয়ার কথা ছিল না আন্দোলন, এমনটা হওয়ার কথা। আমি সেটাই আমাদের সাথে বললাম। আমরা একটু আরেকজন সমন্বয়ক আছেন শাহিন সুমি, আপনার সাথে একটু কথা বলতে চাই। শুরুর দিকে যে আন্দোলনে আপনারা নামলেন, আমি যদি আন্দোলনের কথা বলতে চাই, ছাত্র আন্দোলনে যখন ছিলেন, নিশ্চয়ই আপনি এখনো ছাত্র অবস্থায় আছেন, সেই সময় প্রেক্ষাপট বিবেচনায় মানে সামাজিকভাবে পারিবারিকভাবে একজন নারী হিসেবে আপনি কতটা বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা, বা সেই সময়ের অভিজ্ঞতাটা যদি তুলে ধরতে চান শুরুর দিকের। ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে যারা শহীদ হয়েছে এই গোটা মুভমেন্টের মধ্য দিয়ে, আসলে যারা আবু সাইদ সহ, রাফি সহ, রিয়া সহ যারা শহীদ হয়েছে, শত শত যে প্রাণ গিয়েছে এখানে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তারপর আমি আপনার কথায় আসছি আর কি। শুরু থেকে আসলে একটা আন্দোলন যখন শুরু হয়েছে আর কি, তখন তো সবাই একবারে আন্দোলনে নেমে আসেনি। তখন কিন্তু মানে জোয়ারটা আজকে যেমন যে একটা জোয়ারে ধাক্কা দিয়ে আমরা হচ্ছে গণভবন ঘেরাও করে হচ্ছে আমরা পদত্যাগ করিয়ে ফেললাম, ব্যাপারটা শুরু থেকে কিন্তু তেমন ছিল না। শুরুতে কিন্তু আসলে সেখানে একটা মেয়ে যখন আসবে, তার কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে, পারিবারিক দিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছে। যে ওখানে যাবে তার নিশ্চয়তা কি, কারণ রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিতে পারছে না। এটা তো আসলে আমি যদি দেখি যে 8-এর নির্বাচনের পর, এরপর যে 14-র যে নির্বাচন হলো একতরফা, এবং 18 সালে যে ভোট ডাকাতির মধ্য দিয়ে মানে দিনের ভোট রাতে যে হলো, এবং এর পরেও যদি আমি দেখি যে 2020 সালে যদি আমি একটা ঘটনা বলি আর কি, স্পেসিফিক ধর্ষণ বিরোধী একটা মুভমেন্ট কিন্তু তৈরি হয়, এবং সেই মুভমেন্টের মধ্য দিয়ে কিন্তু এই যে এখানকার দলীয় যে রাজনৈতিক যেই দল ছিলেন আর কি, আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যে বাহিনীগুলো আছে, যুবলীগ বা ছাত্রলীগ, তাদের মধ্য দিয়েই কিন্তু তাদের এই নেতাকর্মীদের দ্বারাই কিন্তু এখানকার কিন্তু শিক্ষার্থীরা, নারীরা তারা কিন্তু হেনস্থার শিকার হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে। তাহলে এই যে আন্দোলনে যখন যাচ্ছে, তখন তো আমাদের এদের বিরুদ্ধেই দাঁড়াতে হচ্ছে। এদের বিরুদ্ধে যখন আমাদের দাঁড়াতে হচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে যখন আমাদের দাঁড়াতে হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিক ঘরের মায়েদের কিন্তু একটা জায়গা ছিল, একটা অনিশ্চয়তার জায়গা ছিল, অনিরাপত্তার একটা জায়গা ছিল, যে আমি আমার মেয়েটাকে ছাড়ছি, তা আমার মেয়েকে দিন শেষে আসলে ঘরে ফিরবে কিনা। এটা শুধু মেয়েদের কথা নয়, এটা কিন্তু একটা ছেলেদের, মানে ছেলের পরিবারগুলো কিন্তু আসলে কিন্তু এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনি যদি দেখেন যে দিন মানে ডে বাই ডে যত দিন গড়াতে থাকলো আন্দোলনের সাথে, কিন্তু মানে এই যে আন্দোলনে যে শেখ হাসিনা যে একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা, এবং আপনারা জানেন যে 15ই জুলাই যে ব্রুটাল অ্যাটাকটা হয় ঢাকা ইউনিভার্সিটির ভেতরে সহ বিভিন্ন জায়গায় দেশের, আমাদের ইডেন কলেজে ছাত্রলীগের হামলার শিকার হই আমরা, বা বিভিন্ন জায়গায় গাইবান্ধা সহ, রংপুর সহ বিভিন্ন জায়গায় যে হামলার শিকার হয়, সেই হামলায় যেই শিক্ষার্থীরা যে এখানে আহত হলো, এইটা কিন্তু আরেকটা মোড় কিন্তু আন্দোলনে ঘুরিয়ে দিল। এবং আপনারা দেখবেন যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটলো, যে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের ভেতরে ঢুকে কিন্তু সেখানে ছাত্রলীগ হামলা করেছে। এই ধরনের বড় বড় চরিত হামলা কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু কখনো কিন্তু আসলে কোনো আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাইনি। ইমার্জেন্সির ভেতরে যে তারা ওই রুমের মধ্যে যে হচ্ছে রোগীদেরকে তারা কিন্তু পিটিয়েছে। তাহলে এরকম যখন একটা জায়গা তৈরি হয়ে গেল, এবং মানুষের যে ক্ষোভ বিক্ষোভ যেটা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে কিন্তু পুষেছিল, সেটা কিন্তু এই যে তার ছেলে মেয়ে মারা যাচ্ছে, সেটার সামগ্রিক স্ফুরণটাই হলো আজকের এই বিজয়। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আমরা আবার আপনার সাথে আলাপ করব। দর্শক, নিচে একটি বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক আছেন নাজমুল হাসান, তিনি যুক্ত হবেন। ঠিক ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দর্শক, আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন নাজমুল হাসান, সাথে আছেন শাহিন সুমি এবং ইসমাইল সম্রাট। আমরা যাচ্ছি নাজমুল হাসানের কাছে। স্বাগত আপনাকে ডিবিসি স্টুডিওতে। প্রথমে শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন? আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এই যে এত বড় একটা সফলতা, যেটা আমরা বিরতির আগে বলছিলাম, 15 বছরের একটা সরকারকে আপনারা 1 মাসের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছেন। যাই হোক, এই যে বিজয়ের একটা স্বাদ আপনারা পেয়েছেন, নিশ্চয় অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপনার অভিজ্ঞতাটা যদি তুলে ধরেন। ধন্যবাদ। দেখেন,
শেখ হাসিনার পরাজয় মানে বাংলাদেশের জয়। আমাদের এই যে ছাত্র এবং নাগরিকের যে গণ অভ্যুত্থান ঘটেছে, সেখানে শুধু একত্রেই ছাত্র দিয়ে সম্ভব হয় নাই। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, ব্যারিস্টার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি। আপনি দেখেন যে এই গত 5ই জুন থেকে শুরু করে আজকে প্রায় 2 মাস যাবত আমাদের লাগাতার কর্মসূচি ছিল। আমরা কিন্তু যৌক্তিক সংস্কার করার জন্য আন্দোলনে নেমেছিলাম। সেই জায়গায় আমাদের উপর বল প্রয়োগ করে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বাইরে রক্তে রঞ্জিত হয়েছিল। তার ফলশ্রুতিতে কিন্তু আজকে এক দফা হয়েছে এবং সেই জায়গায় আমরা আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়গুলো যদি দেখুন। গতকালকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আপনারা জানেন যে গণভবন ঘেরাও করার একটা কর্মসূচি ছিল। সেই লক্ষ্যে আমরা শহীদ মিনারে জড়ো হওয়ার জন্য আমি সকাল 9টায় সেখানে যাই। যাওয়ার সাথে সাথে আমাকে সেখানে শাহবাগ থানার পুলিশ আমাকে গ্রেপ্তার করার পরবর্তীতে আমাকে শাহবাগ থানায় নিয়ে আমাকে বেধড়ক নির্যাতন করা হতো। আমার চেহারা দেখলে বা আমার বডিতে অনেক বেশি নির্যাতনের ছবি আছে। পরবর্তীতে একটা সময় জানতে পারি যে পুলিশ এত পরিমাণ অ্যাগ্রেসিভ দেখাচ্ছে এবং 12টার দিকে আমি শাহবাগ থানায় আছি। ওখানে সম্ভবত নাম আরশাদ নামের একজন অফিসার, উনি সম্ভবত ওসি অপারেশন, ওনার যে রেজিগনেশন, উনি আমাকে এসে বলতেছে তুই সমন্বয়ক এবং তোরা যারা আরও বাজে বাবা, তোরা যারা সমন্বয়ক আছিস তোদেরকে যদি মেরে ফেলতে পারি তাহলে আর আন্দোলন চলবে না। আর তারপর বলতেছে তোদের উপর শ্যুট করার পারমিশন আছে। এইটা বলেই আমাকে ডিবিটি যে ডিউটি অফিসার যে রুমটা ছিল আমাকে সেখান থেকে সিটিটিসির জন্য কাউন্টার টেররিজম যে একটা ইউনিট আছে সেখানে আমাকে নিয়ে যায়। আমাকে ওখানেও নির্যাতন করে পরবর্তীতে সন্ধ্যা 6টার দিকে আমাকে মুক্তি দেয়। তা আমরা স্পষ্ট করে বলেছি, দেখেন এর আগে আমাদের 6 জন সমন্বয়কে জিম্মি করে নির্মম নির্যাতন করা হয়েছে, আবু সাইদ, মুগ্ধদেরকে শহীদ করা হয়েছে। তারপর কিন্তু আমরা ছাত্র সমাজ দমে যাই নাই। আমি নিজেকে কনফিডেন্স করেছি যে আমি এক নাজমুল যদি মারাও যাই, আমার মৃত্যুর মাধ্যমে যদি এদের শান্তিতে ফিরতে পারে, একজন নাগরিক যদি একটা তার অধিকার নিয়ে বাঁচতে পারে, একজন শিক্ষার্থী যদি তার বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিরাপদে থাকতে পারে, গণরম গেস্টরুমের নির্যাতন থেকে যদি মুক্তি পেতে পারে, একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ যদি তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, একজন গণমাধ্যমের কর্মী যদি স্বাধীনভাবে গণমাধ্যমের যে চিত্র প্রকাশ করতে পারে, আমাদের রক্তের বিনিময়ে যদি হয়, আমি সেই বাংলাদেশ দেখতে চাই। আমি মরার জন্য প্রস্তুত আছি। আমাকে অনেকভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, স্টেটমেন্ট দেওয়ার জন্য বলছে এখান থেকে যেন একটা স্টেটমেন্ট দিই, আমি দেই নেই। পরবর্তীতে আমি শুনতে পেয়েছি যে বাংলাদেশের আপাময় জনতা ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আপনাদের এই চোখের মধ্যে হয়তো নতুন বাংলাদেশ দেখছে জাতি, নিশ্চয়ই অনেক আশা প্রত্যাশা আপনাদের উপর, যেহেতু নিজেরাই একটা ব্যানারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নিশ্চয়ই সকল একই সাথে আমি আরেকটা বিষয় করতে চাই যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। আমরা স্বাধীন হয়েছি, বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘটিত হয়েছে 5ই আগস্ট, আমরা আজকে দ্বিতীয় দিন। কিন্তু এই জায়গা থেকে আমাদের আরও অনেক বেশি কমিটেড হওয়ার জায়গা আছে। এই যে স্বাধীনতা অর্জন করেছি আমরা, এটা রক্ষা করার জন্য দেশের নাগরিকদের সকল শ্রেণীর মানুষকে আমরা আহ্বান জানাই। নিশ্চয়ই স্বাধীনতা অর্জন করেছেন, এখন সেটা রক্ষা করার দায়িত্ব আসলে আরো কঠিন। সে রক্ষা করতে গিয়ে সে অর্জনের প্রতিফলন কতটা ঘটে সেটা নিশ্চয়ই এখন দেখতে হবে বা করতে হবে আপনাদেরকে। আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই আরেক সমন্বয়ক ইসমাইল সম্রাট, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, কিছুক্ষণ আগে আমরা যেটুকু জানি যে বঙ্গভবনে আপনাদের প্রতিনিধিত্বের সাথে বৈঠক হয়েছে, আপনারা একটা রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার কতটুকু বাস্তবায়ন হবে বলে মনে করছেন? এক। দ্বিতীয় হচ্ছে, আমরা এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, নানা রকম সমর্থিত অসমর্থিত সূত্রে একটা রূপরেখা ভেসে বেড়াচ্ছে প্রত্যেকের ওয়ালে। বিষয়টা আসলে কতটুকু সত্য বা এই ধরনের কোনো বিষয় আদৌ হয়েছে কিনা, বা আপনারা সেটা কোনো মাধ্যমে প্রকাশ করেছেন কিনা? বিষয়টা দেখেন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে সকল সমন্বয়কের সম্মতিক্রমে আমরা কিন্তু অফিসিয়ালি এখনও কোনো ডিক্লায়ার, কোনো নাম আমরা কিন্তু রিকল করি নাই। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নামগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো আসলে এই বিচ্ছিন্নভাবে হয়তো যে যার মতো করে দিচ্ছে, কিন্তু অফিসিয়ালি ভাবে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি। ডক্টর ইউনূসকে ছাড়া বা উনার কথা বলা হয়েছে, ডক্টর ইউনূসকে বলা হয়েছে স্যারকে, যে উনি হয়তো এই সরকারের প্রধানের দায়িত্ব নেওয়াটা। এছাড়া যে নামগুলো আসতেছে এগুলো কিন্তু আমাদের পক্ষ থেকে অফিসিয়ালি আসে না। হয়তো বিচ্ছিন্নভাবে যদি কেউ বলে থাকে বা ফেসবুকে যদি অনেকেই অনেক পোস্ট করতেছে, আপনারা জানেন। তা আমি বলবো এটা হচ্ছে আপনার একটা প্রশ্ন, যে আমরা যেই সরকারটা এখন চাচ্ছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশে সত্যিকার অর্থে এই গণ আন্দোলনের পরে একটা বিপ্লবী সরকার আসবে, যেই সরকার বাংলাদেশে জবাবদিহিতামূলক স্বচ্ছ সব কিছুকে আবার রিকল করে নতুন করে সাজাবে। একদম গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত পুরো বডিটা একদলীয়করণ যে সরকার করেছে সেটাকে চেঞ্জ করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে সৃষ্টি করবে। তো এর জন্য আমরা চাই যে তারা যতদিন পর্যন্ত এই রিকল করে বাংলাদেশটাকে নতুন করে সৃষ্টি না করবে, ততদিন পর্যন্ত তারা অতি দক্ষতার সাথে
আমি বলবো যে এই বিপ্লবী সরকারে যারাই আসুক না কেন তাদের মানে কোনো বিতর্কিত ব্যক্তি আসতে পারবে না এবং কোনো এজেন্ট আসতে পারবে না। ধরেন সামহাউ মুসাদ কিংবা রয়ের এজেন্ট অথবা তাদের সাথে সখ্যতা আছে এরকম মানে বাংলাদেশের মানুষের কাছে একটা ক্লিন ইমেজের স্বচ্ছ কিছু ব্যক্তি আসতে হবে, যাদের এই মুহূর্তে দরকার হচ্ছে গ্রহণযোগ্য কিছু লোক। তো সেই অর্থে আমি যদি বলি বাংলাদেশে গ্রহণযোগ্য লোকের কিন্তু অভাব নেই। সেক্ষেত্রে রূপরেখা যেটা দিয়েছেন সেটা কি আপনাদের 158 যে কমিটিটা করেছেন প্রত্যেকের মতামতের ভিত্তিতে তো হয়েছে নাকি? নিশ্চয়ই আপনার যে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা আছেন সবার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে তো হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, সেটা মতামতের ভিত্তিতেই হয়েছে, কিন্তু নামগুলো এখন পর্যন্ত উপস্থাপন করা হয় না। সেটাই হ্যাঁ, এটা আর আমরা বলতে চাই দেখুন এই যে আমাদের যে অর্জনটা সেই অর্জনটা মানে শেখ হাসিনা এই দেশটাকে মনে করেছে যে এটা তার নিজের দেশ, মানে তার নিজের একটা সম্পত্তি, গণভবন বঙ্গভবন, এই দেশটা তিনি যা করবে তা মানে তিনি নিজেও কল্পনা করতে পারে নাই যে এই 4 তারিখে যে 5 তারিখে আমাকে চলে যেতে হবে 3টার সময় রিজাইন দিয়ে। যদি তা না হয় 3টার সময়ও তিনি মানে 5 তারিখেও তিনি মনে করে নাই যে আমাকে 3টার সময় রিকল করে চলে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার দোসররা যেই পুলিশ বাহিনীর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমার দেশের সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। আমাদের দেখুন 11টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম ছিল, যেই দিন মানে 5 তারিখে গতকালকের কথা বলতেছি। তো সেখানে আমরা যখন শহীদ মিনারে দাঁড়াতে পারি নাই, আমরা হচ্ছে এই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আমরা সবাই জড়ো হচ্ছি। সেখানে এসে ঢাকা মেডিকেলের ভিতরে মানে 11:30টার সময় গুলি করে আমার চোখের সামনে 2 জনকে হত্যা করেছে এবং বোম্পিং করেছে পুলিশ। তো এই যে মানে তাদের আত্মবিশ্বাসটা এত ছিল, মানে স্বৈরাচারের দেখেন স্বৈরাচারের আত্মবিশ্বাস, আরেকদিকে আমাদের ছাত্র জনতার আত্মবিশ্বাস। আমরা দেশবাসীকে বারবার বলছি যে এই স্বৈরাচার কোনোভাবেই থাকতে পারবে না, কারণ বাংলাদেশের ইতিহাস কখনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আপনাদের পুঁজি হচ্ছে এক বুক সাহস, এবং বাংলাদেশের এই 15 বছরের নির্যাতিত গণমানুষের সমর্থন, বঞ্চিতদের সমর্থন আর এক বুক সাহস নিয়ে আপনারা এই বিজয়টা সাহসের সাথে সাথে আপনি সততাও বলতে পারেন। আমাদের আত্মবিশ্বাস এবং সৎ সাহস, মানে সাহস একটা আর একটা হচ্ছে সৎ সাহস। আমরা সব সৎ সাহস করে নেমেছি এবং দেখুন আপনি তা যদি না হয় তাহলে 17-18 বছরের ছেলেরা পুলিশের ট্যাঙ্কের সামনে তারা গুলি একটা করছে, আবার গুলিবিদ্ধ হচ্ছে যে আমাকে গুলি করেন, আমাকে মেরে ফেলুন। আমাদের সাথে আমরা যেতে চাই শাহিন সুমি, সংক্ষেপে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে রূপরেখার কথা বললাম, আপনারা যেটা দিয়েছেন, যে কথা বলছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সেই রূপরেখার মধ্যে আপনাদের স্বাধীনতা যে অর্জন করে সেই অর্জনের প্রতিফলন কতটুকু হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, তারা কতটুকু নেবে, এই বিষয়টা যদি আমাদের মাধ্যমে একটু বলেন। আপনারা জানেন যে আমাদের যে রূপরেখাটা আসলে তৈরি হয়েছে, তো সেটা তো আসলে একটা আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু এখানকার যেই মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে বা যারা হচ্ছে ধরেন যে এখানকার যেই গণতান্ত্রিক যেই আন্দোলনগুলোর সাথে দীর্ঘদিন ধরে আছে, যারা হচ্ছে বিভিন্নভাবে এদেশের মানুষের সাথে আসলে বিভিন্ন পর্যায়ে ছিল, আমরা কিন্তু সেই নামগুলোকেই চাইবো যে আসলে তারা যাতে সামনে আসুক। এবং এটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের এখানে যারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সমন্বয়করা যারা আছে তাদেরও একটা গ্রহণযোগ্যতা কিন্তু এখানে আসলে থাকতে হবে, যার প্রতিফলন হিসেবে যাদেরকে ক্ষমতায় আসা হবে। এখন সাপোজ ধরেন যে একটা অন্তর্বর্তীকালীন যে সরকার এখানে গঠন করা হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেখানে যদি এরকম হয় যে সেখানে কেউ আসলে একটা ভুল পদক্ষেপ নিচ্ছে, সেই জায়গার ক্ষেত্রে যাতে স্টুডেন্টদের একটা এমন পাওয়ার থাকতে পারে যে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় যাতে তারা আবার রিকল করতে পারে এবং তারা চাইলে সেই অপশক্তিকে আবার রুখে দাঁড়াতে পারে, সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের রূপরেখাটাকে কিন্তু আমরা নিয়ে যেতে চাইছি। এবং আরেকটা বিষয় একটু বলবার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের যে রূপরেখাটা হবে সেটা আসলেই আপামর যেই জনসাধারণ আছে সেই জনসাধারণের সর্বজন গৃহীতই কিন্তু একটা রূপরেখা কিন্তু আসলে আমরা দেওয়ার চেষ্টা করব এবং সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে বৈপ্লবাত্মক একটা পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করবে। অর্থাৎ আপনারা যে রূপরেখাটা দিয়েছেন সেটা জনমানুষের কথা চিন্তা করে যেন, আর আপনারা যে বঞ্চনার শিকার হয়েছেন বা এতদিন ধরে ছাত্র জনতা যে বৈষম্যের শিকার হয়েছে সেটার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে নিয়ন্ত্রণ রেখে ধরেন যে মানে এখানে যেমন হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে এতদিন ধরে হচ্ছে শাসন কার্যক্রম চালিয়েছে যেভাবে ফ্যাসিবাদী কায়দায়, তাহলে দ্বিতীয় আর কোনো যাতে ফ্যাসিস্ট যাতে এভাবে কায়দায় না আসতে পারে, এইভাবে যাতে
আছে। নিশ্চয়। নাজমুল হাসান, সংক্ষেপে দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি হবে এই মুহূর্তে? নিশ্চয়ই যে রাতের বেলা যে ঘটনাগুলো হচ্ছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হচ্ছে, 10 সেকেন্ডে যদি বলতে। দেখুন, প্রথমে দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমাদের এক স্পষ্ট বার্তা যে চলমান যে বিভিন্ন জায়গায় আমরা সহিংসতা দেখতে পাচ্ছি, এগুলো আপনারা বন্ধ করুন। যেখানে হচ্ছে, যদি দেখেন কোথাও জায়গায় রাষ্ট্রীয় সম্পত্তিতে আঘাত আসতেছে, আপনারা সেখানে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছি, একইভাবে এই সহিংসতা অরাজকতা যে পরিবেশ তৈরি হচ্ছে, সেটা আমাদেরকে নিশ্চয়ই জেলে জেলে আপনাদের যে সমন্বয়ক আছে তারা নিশ্চয়ই এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনাদের বিজয়ের মতো সেগুলোকে তারা দারুণভাবে সেগুলোকে মোকাবেলা করবে। আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ডিবিসি স্টুডিওতে এসে আমাদের আপনাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য, সে সাথে আমাদের মাধ্যমে দেশবাসীদেরকে আপনাদের কথা তুলে ধরার জন্য।